প্রিয় দর্শক, ভারত বাংলাদেশকে অফিসিয়ালি কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে তারা বাদ করে দিয়েছে, যার ফলে বাংলাদেশে বন্যার কবলে পড়ে মানুষ প্রায় ৩০ লক্ষ মানুষ এই বন্যার কবলে পড়ে আক্রান্ত হয়েছে, অনেকে মারাও গেছে। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, ভারত বাংলাদেশকে অসহযোগিতা করছে, এমনটি অভিযোগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, ভারতের তরফ থেকে যে বলা হচ্ছে ভারত আসলে গেট খুলে দেয়নি, কোনো বাঁধ খুলে দেয়নি, তাহলে বাংলাদেশের মধ্যে এই বন্যার পানি ঢুকলো কিভাবে? পানি বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে ভাসিয়ে দিল কিভাবে? এখানে এখন হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি না কেন যে সেখানে হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দুদের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দুদের মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে ভাসিয়ে তলিয়ে গিয়েছে, মানুষের প্রাণও গেছে। এই বিষয়গুলো সেখান থেকে তুলে ধরছে না কেন? পানির কি পা আছে যে হেঁটে হেঁটে পা পা করে চলে আসবে? এভাবে সেভাবে যত দিকে আপনি বোঝান না কেন, নিশ্চয় তো কোনো কারণ আছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রতিমন্ত্রী বাংলাদেশের বলছিল, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন কি বিষয়টা এরকম? এই ভারতের বক্তব্য, তারা পানি ছাড়েনি, পানি নিজে নিজে চলে গেছে বাংলাদেশের মধ্যে। বিষয়টা কি এমন? তো আসুন আমরা একটু জানি তারা আসলে কি বলছেন। যিনি মিস্টার রতনলাল নাথ, তিনি যে একজন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, সে কি বলছে ভারতের পক্ষ থেকে আমি একটু আপনাদেরকে জানাচ্ছি। বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের এমন অভিযোগের বিষয়ে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নিজেই বলছেন যে বাংলাদেশকে উদ্দেশ্য করে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কিনা, সেটা সম্ভব কিনা। তিনি গণমাধ্যম বিবিসি বাংলাকে বলছেন যে প্রচারটা বাংলাদেশ থেকে করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছুই নয়। মানে তারা গেট খুলে দেয়নি, এই জন্যই তারা বলতেছেন যে এটি একটি অপপ্রচার ছাড়া আর কিছুই নয়, তারা সেই কাজটি করেনি। তাহলে আসলো কিভাবে পানি? এই রতনলাল যেটা বলছেন, গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 94 মিটার। জলস্তরের বেশি উঠলে নিজের থেকে জল গেট দিয়ে বেরিয়ে যাবে, জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকে গেট বন্ধ হয়ে যাবে। জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতে জলধারের দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে, এর মধ্যে একটি গেট দিয়ে 50% হারে জল বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকে মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল, বিবিসিকে বলছিলেন এমনটি রতনলাল নাথ। প্রিয় দর্শক, তার কথায় আপনারা বুঝতে পারছেন ভারতের তরফ থেকে গেট খোলা কিংবা বন্ধ কোনো কিছুই করেনি, অটোমেটিকলি পানি বাংলাদেশের মধ্যেই ঢুকে গেছে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে একটা লেভেল এর অতিক্রম করলে সেটি গেট খুলে নিজে নিজে বাংলাদেশের ভিতরে ঢুকে যাবে পানি। আবার যদি জলস্তর নিচে নেমে আসে, ওই গেট আবার নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এগুলো কাকে বোঝাচ্ছে ভারত? বাংলাদেশের মানুষ কি শিশু? নাক টেবিলে দুধ বের হয় এরকম কিছু? তাহলে এটা তারা কি বোঝাতে চাইল? এখানে স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আমাদের উপদেষ্টা থেকে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন এটির সাথে আমি একমত। তিনি যে অভিযোগটি করেছেন এটা কখনোই মিথ্যা হতে পারে না। প্রিয় দর্শক, আসুন আজকে কেন এমনটি হয়ে গেল, এটার পিছনে আরো কোনো রহস্য আছে কিনা। এত বছর ধরে সেই গেট খোলা হয়নি, প্রায় অনেক বছর, তাহলে হঠাৎ করে এই গেটটা খুলে দিলে কেন? এখানে অন্য কোনো আরো কারণ আছে কিনা? তারা তো অস্বীকার করছে, কিন্তু এটির একটি লং টাইম রয়েছে। সেটি একবার খোলা হয়েছিল, প্রায় আজকে অনেক বছর পর আবার 2024 সালে খোলা হয়েছে, সেটা আমরা একটু দেখি। প্রিয় দর্শক, রতনলাল নাথের কথায় 1993 সালের 21শে আগস্ট ত্রিপুরার সাবরুমে একদিন 247 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল, আর এই বছর 20শে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে 375.8 মিলিমিটার। ঠিক 31 বছর পরে একদিনে এত বেশি বৃষ্টি হয়েছে। পুরো মাসের হিসাব যদি দেখি, আগস্ট মাসের 21 দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল
214 মিলিমিটার, সেখানে বৃষ্টিপাত হয়েছে 538.7 মিলিমিটার, অর্থাৎ 151% আরও বেশি। এটি রতনলাল বলছেন ভারতের তরফ থেকে। স্বাভাবিকভাবে এত বেশি বৃষ্টিপাত হওয়ায় এত বড় বন্যা দেখা গেছে 3 দশকেরও বেশি সময় পরে। সেই 1993 সালে ডম্বুর জলাধারের গেট উপচিয়ে জল বেরিয়ে গিয়েছিল, আবার একই ঘটনা হলো 2024 সালের আগস্টে। বুঝতে পারলেন প্রিয় দর্শক আপনারা? আমার বক্তব্যটা হচ্ছে, তোমরা যদি পানি ছাড়ো, তোমাদের এখানে যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটি যদি তোমাদের মনে হয়, তাহলে তোমরা যে পানিটা ছাড়বে তোমরা বাংলাদেশকে আগে জানাওনি কেন অফিসিয়ালি? এটি একটা বিষয়। আর তোমরা পানি ছাড়বাই, তাহলে তোমাদের এখানে যখন সমস্যা দেখা দিচ্ছে তোমরা তো জানোই, তাহলে তোমরা অল্প অল্প করে পানি ছাড়ো নাই কেন? এখন তোমরা এমন একটি কাজ করেছো, যখন তোমাদের এখানে অবস্থা খারাপ একেবারে তোমরা ছেড়ে দিছো, প্রচুর পরিমাণে তোমরা ছেড়ে দিয়েছো, যার কারণে আজকে বাংলাদেশের মধ্যে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল। এটার দায় ভারতকেই নিতে হবে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষ খুবই ক্ষুব্ধ। কিছুই নেই, প্রায় 10টির মতো জেলা সব কিছু তলিয়ে গেছে একেবারে। তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘর বাড়ি, টাকা পয়সা, যার যাই কিছু আছে আসলে সবই তো শেষ। মানুষ মারা গেল, আর কি চাই? তো এই একটি কাজকে ভালো করেছে, এটা কি মানবিকতার পরিচয় দিয়েছে ভারত? প্রিয় দর্শক, বৃহস্পতিবার 22 আগস্ট দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, বন্যার কারণে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় 30 লাখ মানুষ এই বন্যা আক্রান্ত হয়েছে। দর্শক, উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, আমরা আশা করব ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে কোনো টানাপোড়েন যেন না রাখা হয়, ন্যায্যতার ভিত্তিতে যেন ভারত বাংলাদেশের সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। প্রিয় দর্শক, আমার আসলে বলার ভাষা নাই। আমি যা দেখলাম বাংলাদেশের পরিস্থিতি একেবারে এই জেলাগুলোর খুবই মর্মাহত, কি বলার আছে। তো একটা কথাই আমরা বলতে পারি যে আমাদেরকে সবাইকে, বাংলাদেশের সব মানুষকে এটা মাথায় রেখে আগামীতে আমাদেরকে তৈরি হতে হবে, এগুলোর মোকাবেলা করতে হবে। ভারত যে বারবার এই পানি ছেড়ে দেয় বর্ষাকালে, বর্ষা মৌসুমে যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় না তখন কিন্তু এই পানিগুলো ছাড়ে, যখন শুষ্ক মৌসুম হয় বাংলাদেশে তখন কিন্তু তারা পানি আর দেয় না। এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমাদের। সেটা ছাড়া আর কোনো বিকল্প নেই। যে কোনো প্রকারে দেশের মানুষ দেশে থাকুক বিদেশে থাকুক, যার যার অবস্থান থেকে একটা ফান্ড ব্যবস্থা করে এবং সরকারি ব্যবস্থাপনায় যেভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করার সম্ভব, এগুলো নিশ্চয় করতে হবে সমাধান। ভারতের দ্বারাই যেদিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব এরকম পথ যেদিকে আছে সেগুলোর আমাদেরকে মোকাবেলা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় জনচোখ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।